প্রতীক্ষা রয়। আমি নিট 2024 এ 645 মার্কস স্কোর করেছি এবং আজকে আমি তোমাদের সামনে এসেছি আমার এন্টায়ার নিটের প্রিপারেশনের ব্যাপারে এবং জার্নিটার ব্যাপারে তোমাদের সাথে কিছু শেয়ার করার জন্য। একদম স্ক্র্যাচ থেকে যদি শুরু করি, ফ্রম 2020 আমি আমার 12 পাস আউট করেছিলাম সেই বছরে এবং শুরু থেকে আমার একটা মাইন্ডসেট ছিল যে আমি একটা বছর রিপিট করব, আমি একটা বছর বোর্ডকে ফোকাস করি অ্যান্ড দেন আই উইল বি প্রিপেয়ারিং ফর মাই নিট প্রিপারেশন। কিন্তু তারপরে আমরা সবাই জানি 2020-তে হঠাৎ করে কোভিড চলে আসাতে বেশ কিছু অসুবিধায় পড়ে গিয়েছিলাম আমরা অনেকেই অনেক রকম ভাবে। তো সে কারণে 2021-এ পুরোটাই রিপিট করেছি, বাট আমি নিজের মতো করে প্রিপারেশন করেছি। নিজের যে কটা টেক্সট ছিল, টেক্সট বুক, নোট, সেগুলোকে ইউজ করে পড়েছিলাম। বাট 2021-এ আমার আপ টু দ্য মার্কস স্কোর হয়নি। আই স্কোর 486 মার্কস অ্যাপ্রক্স। তো সেখান থেকে আমি তো অবভিয়াসলি কোনো গভর্নমেন্ট এমবিবিএস তো পাওয়া ইম্পসিবল ব্যাপার, আর যে কটা পেতাম যদি আয়ুষ বা অন্য কিছু, তো সে কটা আমি ডিটারমাইন ছিলাম যে করবো তো এমবিবিএসই করবো, নয়তো কিছু নয়, এরকম আমার একটা মাইন্ডসেট ছিল। তো আবার স্টার্ট করলাম ফার্স্ট থেকে 2022-তে। 2022 এর প্রিপারেশনের সময় কিছু অফলাইন টেস্ট সিরিজ মডিউলস কিছু কিছু পারচেস করে নিজের মতো করে একটু একটু করে কনসেপ্ট বিল্ডিং, প্র্যাকটিস সলভিং সমস্ত কিছু করে করে আস্তে আস্তে মার্কস ইমপ্রুভ হলো। 500, 550, ইনফ্যাক্ট 600-ও ক্রস করা স্টার্ট করেছিলাম। এবং আমার এক্সামের মোটামুটি 2 মাস আগে, 2 মাস আগে আমার মায়ের ক্যান্সার ডায়াগনোস হয়। এবং আমি যদি একটু আমার ব্যাপারে ইনফরমেশন দিই, আমার বাবা শিলিগুড়িতে থাকেন, উনি ওখানকার ডক্টর, এবং এখানে আমার মা আমার এই পুরো প্রিপারেশনটার জন্যই, আমার পড়াশোনার জন্য উনি ওখানে রয়েছেন। সুতরাং এখানে আমি আর মা একদম একা। তো যখন ক্যান্সারটা ডায়াগনোস হয়, বাবা আমাকে বললো যাই হয়ে যাক না কেন তুই কিন্তু তোর পরীক্ষা ছাড়বি না, এবং আমার মাও সেটাই চেয়েছিল, যাই হয়ে যাক তুই পরীক্ষা ছাড়িস না, কারণ অলরেডি আই ওয়াজ স্কোরিং মোর দ্যান 600। তো সেই মুহূর্তে কাট অফ অনুযায়ী আশা করছিলাম অন্তত 590 পেয়ে যাব এবং কোনো গভর্নমেন্ট সিট এমবিবিএস এর পেয়ে যাব। কিন্তু আমি ডিটারমাইন ছিলাম না, আমার মা আগে সুস্থ হবে তারপরেই আমি আমার কোর্সটাকে আবার রিজিউম করব। বিকজ আমি আমার মাকে ওভাবে, আমি যদি আমার মতো করে কোনো জিএমসি পেয়ে যেতাম এবং সেখানে আমি আমার মতো করে চলে যেতাম এমবিবিএস এ, আমার মায়ের কি হতো? কলকাতাতে তার ট্রিটমেন্ট হচ্ছে, সে নিশ্চয়ই একা থাকবে না। যতই আমার বাবা বলুক যে হয়ে যাবে, ম্যানেজ হয়ে যাবে, আমরা পারবো, মা বলুক তুই যা আমরা পারবো, কিন্তু আমি তাদেরকে কি করে ছাড়তে পারি? উই ক্যান রিলাই অন নেইবার্স অ্যান্ড রিলেটিভস ফর দিস পারপাস। আমরা সবাই জানি ক্যান্সার এমন একটা অসুখ যেটা কোনো 1 মাস 2 মাসে কিওর হয় না, সেটা পুরোটা আমি যদি ধরি ইট টেক্স মোর দ্যান 1 ইয়ার, পেশেন্টকে ফুললি রিকভার করতে। তো আমি ভেঙে পড়িনি, আমি একটা কথাই বলেছি, যেদিন আমার মা আবার সুস্থ হবে আমি সেদিনই আমি আমার পড়া রিজিউম করবো, কারণ যাই হয়ে যাক আমি মাকে আমি হারাতে পারবো না। আমার পুরো ডাক্তারি হওয়ার পুরো প্রচেষ্টাটাই আমার মাকে ঘিরে, মা বাবা তাদেরকে ঘিরে, এবং আমি ডিটারমাইন বলে দিলাম না, মা সুস্থ হবে তারপরে দেবো। তো আমি 2022-তে আমি আর বসিনি। তো আস্তে আস্তে এরপরে ট্রিটমেন্ট স্টার্ট হলো, সার্জারি, কিমো, রেডিয়েশন, তার হসপিটালাইজেশন, ব্লাড ওয়ার্কস, ইচ অ্যান্ড এভরিথিং। এবং এটা ভীষণ হেকটিক একটা প্রসেস। আই থিঙ্ক মাসে মনে হয় 30 দিনের মধ্যে 25 দিন হয়তো হসপিটালে ঘুরতে ঘুরতেই কখন কেটে যেত বুঝতে পারতাম না। তবুও আমার মনে আছে 17 জুলাই নিট এক্সামটা ছিল এবং 18 জুলাই আমার মায়ের সার্জারি ছিল। সার্জারিতে মাকে ঢোকানো হয় সকাল 9:30টায়। সবাই আমরা অপেক্ষা করছি কখন মা আসবে। ঘন্টার পর ঘন্টা কেটে যাচ্ছে এবং মাকে বের করা হলো রাত্রি 9:30টায়। 12 ঘন্টার অপারেশন ছিল। খুব খুব নার্ভাস ছিলাম। তো তারপরে মাকে যখন বের করা হলো একটু স্বস্তি পেলাম। তো আইসিইউতে আমাকে নিয়ে যাওয়া হলো। ফার্স্টে আমাকে নিয়ে যাওয়া হয়েছিল, পরে বাবা গিয়েছেন। আইসিইউতে ঢুকেই দেখছি মায়ের সারা শরীরে বহু রকমের পাইপস অ্যান্ড অনেক রকমের মেশিন, যেভাবে আমি মাকে দেখতে পারছিলাম না। এবং শি ওয়াজ মানে একটা ঘোরের মধ্যে ছিল, যেটা হয় এত বড় সার্জারিতে এসে। তার মুখ দিয়ে পাইপ গিয়েছে, সে কথাও বলতে পারছে না ঠিকঠাক, সে শুধু তাকিয়ে আমার হাত ধরে বলল মাম্মাম। আর আমি ওখানেই আমি কেঁদে বলছি মা তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু আমি জানি না কেন মা আমাকে ধরেই বলল তুমি তোমার পড়া শুরু করো। আমি মাকে বলছি মা তুমি ছেড়ে দাও, এখন এ প্রসঙ্গ করো না, তুমি আগে সুস্থ হও। আমার হাত ধরে বারবার
উনি বলে গেল তুমি তোমার পড়া বাড়িতে যাও, গিয়ে স্টার্ট করো, তোমাকে করতে হবে। তো সেই জিনিসটা আমার মনে যতটা স্ট্রেন্থ দিল যে একটা মানুষ সে তার সেন্সলেস থাকা সত্ত্বেও সে আমাকে নিয়ে ভাবছে, তো আমার মধ্যে একটা জোর হলো আমাকে পেতেই হবে, সময় লাগুক, কিন্তু তবু আমি এই সিটটাই আমি নেব। তো সারা বছর একটা অফলাইন সেন্টার জয়েন করেছিলাম যাতে আমার প্রিপারেশনটা তাদের অনুযায়ী হয়, কিন্তু অফলাইন সেন্টারে জয়েন করলে আমার জন্য তো অপেক্ষা করবে না, প্রত্যেক দিন সে ক্লাস শুরু হতো 4টের সময়। বেশিরভাগ দিনই আমি দেখলাম যে আমি গিয়েই উঠতে পারলাম না, হসপিটালেই রয়ে গেলাম, কোনোদিন হসপিটালে কাজ শেষ হতো বিকেল 5টায়, আর গিয়ে লাভ নেই। বন্ধুদের থেকে নোটস তখন নিতাম, এই করতে করতে দেখলাম বছরের বেশিরভাগ সময়টা ওই নোটস কালেক্ট করতে করতেই চলে গেল, ক্লাসও ঠিকঠাক অ্যাটেন্ড করতে পারলাম না। তো তার এন্ড মোমেন্টে ডিসাইড করলাম নিজের মতো করে করি, হসপিটালে বসে একটু সাইডে করে সেখানে পড়তাম, বা মা যখন অ্যাডমিট থাকতো মায়ের বেডের পাশে বসে পড়তাম, এভাবে চেষ্টা করলাম ঠিকই, কিন্তু নিট 2023-তে আমার 558 মার্কস হলো মে মাসে সেটা হলো, এবং মার্চ মাসে মা ডিক্লেয়ার হলো শি ওয়াজ অফিসিয়ালি ক্যান্সার ফ্রি অ্যান্ড ফ্রি ফ্রম এনি রিস্ক ফর নাও। সেটা আমার কাছে সব থেকে বড় জয়ের ছিল। কবার নিট দিলাম, কি করলাম, আমার কাছে সেই মুহূর্তে কিছু মাথায় আসলো না, আমার মনে হলো এটাই আমার কাছে বিশ্ব জয়, আর কিচ্ছু লাগবে না। তো ঠিক আছে, এবার বাবা মা দুজনে আমার হাত শক্ত করে ধরলো এবং বললে এইবার তুমি শুরু করো, পারবে। শুরু করলাম, এবং একটু ফাইন্যান্সিয়াল দিকটাও কিছু ভাবা উচিত, সবাই জানি আমরা ক্যান্সার ইজ আ হিউজ ফাইন্যান্সিয়াল বার্ডেন ফর ইচ অ্যান্ড এভরি ফ্যামিলি। শুরু করলাম আবার একটু বাড়িতেই অনলাইন একটা ইনস্টিটিউট থেকে নিজের মতো করে করলাম, এবং এবারে মার্কস মোটামুটি অ্যাবভ 600-ই আমার 98% টাইমস থাকতো। অফলাইন টেস্ট সিরিজও জয়েন করতাম, কিন্তু মোটামুটি ওই ডিসেম্বর টাইমে এসে দেখলাম একটু রিভিশনের প্রবলেম হচ্ছে। এবার রিভিশনের জন্য তো আবার নতুন করে পুরো সারা বছরের নোট সবসময় দেখাটা পসিবল হলো না, আমি ভাবছি রিভিশনের সময় কি করব। তো তখন ইউটিউবে স্ক্রল করার সময় আমার চোখে পড়লো প্রেপমেডের বিজয় ব্যাচ বলে একটা কিছু চলছিল সেই মুহূর্তে, আমি খুব একটা বেশি জানতাম না সেই মুহূর্তে, কিন্তু আমি র্যান্ডমলি স্টার্ট করেছিলাম, বাট স্টার্ট করার সময় মনে হলো ইটস জাস্ট অ্যামেজিং ছিল তাদের কন্টেন্টস। পুরো আমি সারা বছর ধরে যেটা পড়েছি সেটা জাস্ট কিছু সময়ের মধ্যে পুরো ডিস্টার্ব করা হচ্ছে, সমস্ত কনসেপ্ট রিভাইজ হচ্ছে, সমস্ত ক্রিটিক্যাল ফর্মুলাস সমস্ত কিছু ভালোভাবে রিভাইজ হয়ে যাচ্ছে, এবং একটু রিপেন্ড হচ্ছিল কেন শুরুর দিকে এলাম না এবং জানতে পারলাম না প্রেপমেটের ব্যাপারে। কিন্তু আমি যা বলবো, আমার রিভিশনের পুরো ক্রেডিটটাই বিজয় ব্যাচের প্রেপমেটের ওপর। তার স্যাররা যেভাবে পড়িয়েছে না, সব থেকে বড় কথা কোর্সটা রাতের দিকে হতো, সুতরাং কোনো অসুবিধে হতো না, ডাউট ক্লিয়ারও সাথে সাথে ইউটিউবেই করতে পারতাম। তো ভীষণ ভালোভাবে এভাবে অফলাইন টেস্ট সিরিজ অনলাইনের থেকে পড়াশোনা করে করে ফাইনালি 645 মার্কস পেয়েছি। আশা করছি একটা জিএমসি পেয়ে যাব এবার, এবছরে কাট অফ তো আর কারোর হাতে নেই। তো আমি একটাই সাজেশন বলবো, তোমরা নেক্সট ইয়ার যারা নিট প্রিপারেশন করছো, একটা জিনিস সবসময় মাথায় রাখবে, যেভাবে তুমি চাইবে সবসময় তোমাদের সারাউন্ডিংটা কিন্তু সেরকম থাকবে না, নিজেকে সেভাবে প্রিপেয়ার করো যাতে তোমাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার, কনসেপ্টের ওপর বেশি ফোকাস করো। একটা জিনিস মাথায় রাখবে যে 1 ounce of question practice will be more worthy than 1000 pounds of theories। তো এটাকে একটু মাথায় রাখো, অল্প পড়ো কিন্তু ভালো করে পড়ো, নিজের বেস্টটা দাও। যদি না হয়, আজ যদি তোমার 600 পেয়ে তুমি যদি জিএমসি না পাও, এতে তুমি লুজার নাও, এতে জাস্ট এটা ভাবো যে সিট কম আছে, কোনো ব্যাপার না। তোমার যদি ডক্টর হওয়াটার ইচ্ছেই থাকে, সমস্ত ডিস্ট্রাকশন থেকে নিজেকে দূরে রেখে নিজের মতো করে স্টার্ট করো প্রিপারেশন, তোমরা নিশ্চয়ই পারবে সামনের বছর নিট ইউজি ক্লিয়ার করতে। তোমাদের যদি ডিটারমিনেশন থাকে এবং সঠিক গাইডেন্স তোমরা যদি পেয়ে যাও, তবে আমি আশা করছি কোনো সমস্যা হওয়ার কোনো কথা নয়। আমার একটা কথাই শুধু বলার, আজকে আমাদের চারিপাশে যত পলিউশন রয়েছে, ক্যান্সারটা এখন ভীষণ কমন হয়ে দাঁড়াচ্ছে প্রচুর ফ্যামিলিজে। তো আমাদের এনসিআরটি বইতেও যদি আমরা লক্ষ্য করি, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টারে ক্যান্সার ইজ দ্য মেজর কজ অফ ডেথ উল্লেখ করা রয়েছে। আমি একটা রিকোয়েস্ট করবো, এই লাইনটাকে যেমন তোমরা উল্লেখ করছো, তেমন এই লাইনটাকে উল্লেখ করো যে ক্যান্সারের এখন ভীষণ ভালো ট্রিটমেন্ট বেরিয়েছে, যেটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তোমরা যদি শুরুর দিকে সঠিক সময় যদি ডক্টরের কাছে এসে পৌঁছতে পারো, তবে দেখবে ক্যান্সার নর্মাল ট্রিটমেন্টের মতনই
প্রায় হয়ে এসেছে, তোমরা ভীষণ ভালোভাবে সুস্থ হয়ে যাবে। আজ আমি আমার মাকে ফেরত পেয়েছি এবং আমি হসপিটালে দেখেছি এরকম বহু পেশেন্ট 4th স্টেজ থেকে রিকভার করে এসেছে। তো আমি একটাই রিকোয়েস্ট করবো সমস্ত পেশেন্টসদের, তোমাদের যদি ভয় পাও যে ক্যান্সার হতে পারে, তবে দেরি করো না, প্লিজ ডক্টরের কাছে অ্যাপ্রোচ করো, কারণ তুমি তোমার ফ্যামিলি মেম্বার্সদের কাছে ভীষণ প্রিয়। কোনো ভয় করো না, সমস্ত ট্রিটমেন্ট এখন ভীষণ অ্যাডভান্স এবং ক্যান্সার আর মেজর কজ অফ ডেথ বলে আমি মনে করি না, যদি তোমরা সঠিক সময় আসো। ডেথ তো অনেক কিছুতে হতে পারে, রাস্তায় বেরোবো, অ্যাক্সিডেন্ট, হার্ট ডিজিজ, অনেক কিছুতে ডেথ হবে, শুধু ক্যান্সার কেন? ক্যান্সার ভয়ের কিছু নেই, একটু টাইম টেকিং, কিন্তু মাথাকে ঠান্ডা রেখে সুস্থ থেকে ডক্টরের কাছে অ্যাপ্রোচ করো, তোমরা সবাই ভালো হয়ে যাবে। এবং মেন্টালটাকে সবসময় ফ্রি রাখবে, কোনো ডিপ্রেশনকে বেশি জায়গা দিও না। ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ সবকিছু ঠিক রাখলে দেখবে ক্যান্সার এমনি চলে গেছে। আমি আমার মাকে দিয়ে দেখেছি, তোমরা সবাই ভালো হয়ে যাবে। সমস্ত যারা ক্যান্সার পেশেন্ট যদি আমার কথা শুনতে পাও, তাহলে আমি বলবো তোমরাও সুস্থ হবে, ভরসা রাখো। প্রেপ মেড নিট ক্র্যাক করবার ঠিকানা, এরকম ক্লাসরুম কোথাও পাবে